করি আরো আসতেছেন 2 থেকে 3। জি, দর্শকবিন্দু, আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে আজকের ঐতিহাসিক দিনে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাচি। তোমাকে যা বলার তা কি বলেছ? বাংলাদেশ, বাংলাদেশ দেশ যতদিন থাকবে, মানচিত্র থাকবে, দেশ থাকবে, এদেশের জনগণ থাকবে। তাই যা দেখান না দেখছি, যা ভাবান না ভাবছি, স্বাধীনতার 55 পরেই নতুন করেই স্বাধীনতাকে খুঁজছি। আমরা প্রতিনিয়ত স্বাধীনতাকে খুঁজছি। আমার প্রিয় স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতকাল রক্ত গঙ্গায় ভাসতে হবে। স্বাধীনতা, এই স্বাধীনতাকে পাওয়ার জন্য প্রতিনিয়ত একটি জন্ম জন্ম নেওয়া শিশু যেমন রক্ত গঙ্গায় ভাসতে হয় তার অধিকারের জন্য, তার মৌলিক অধিকারের জন্য, তার নাগরিক অধিকারের জন্য, তার বেঁচে থাকার জন্য, তার স্বাধীনতার জন্য প্রতিনিয়ত আমাদেরকে রক্ত গঙ্গায় ভাসতে হয়। আজকে ঐতিহাসিক দিন, প্রেক্ষাপট। এই দিনেই আনাস এই দিনে আনাস তার মাকে ঐতিহাসিক চিঠি লিখেছিল, মা, আমি বিবেকের জায়গা থেকে মিছিলে যাচ্ছি। আনাচের চিঠি ঐতিহাসিক এই দিনে গণভবনে, জুলাই স্মৃতি জাদুঘরে আমাদের সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান, জননন্দিত বিশ্ব নেতা জনাব ইউনুস, সাবেক তত্ত্বাবধায়ক সরকার অধ্যাপক ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী সেখানে চিন্তা করেছেন, বলেছেন এই বাঙালি জাতি, আমাদের দেশ মানচিত্র যতদিন থাকবে, আমরা এই জুলাই স্মৃতি জাদুঘরে নতুন করে আসবো, নতুন করে এই মানচিত্র স্বদেশ রক্ষা করবার জন্য, এদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেক নাগরিক এখানে আসবো, শপথ নেব, শপথে বলিয়ান হব। নতুন শপথের নতুন উদ্দীপনায় নতুন বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠা করবার জন্য সকল নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত নাগরিকের বঞ্চনাহীন, প্রবঞ্চনাহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেক দিন এখানে এসে শপথ নেব। আমরা শপথ নিয়ে শপথে আমরা সেই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ পাওয়ার জন্য, বাংলাদেশ বিনির্মাণ জন্য শপথ নেব। শহীদুল ইসলাম দুলদুল চিটাগাং থেকে যুক্ত করেছেন। জনাব শহীদুল ইসলাম দুলদুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আজকে ঐতিহাসিক সেই দিন যেদিনে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, এবং তারা এই এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্বীকার করেন না, অস্বীকার করেন। জুলাই স্মৃতি জাদুঘরে যে সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান লবেন লরেন বলছেন, জুলাই স্মৃতি জাদুঘরে এসে আমরা নতুন ভাবেই শপথ নিচ্ছি, আগামী দিনের বাংলাদেশ হবে বঞ্চনাহীন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, গণতন্ত্র বাংলাদেশ, ন্যায় ন্যায্যতা সমতার বাংলাদেশ। এই যে সাবেক রাষ্ট্রপতি ইউনূস সাহেব এই প্রধান, তিনি এই উচ্চারণ করেছেন, এবং আমাদের বর্তমান রাষ্ট্রপতি তিনি বলেছেন আগামী দিনে বাংলাদেশ আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে জন্ম নিতে না পারে, সেটা বিএনপি হোক আর অন্য দল হোক, কখনোই বাংলাদেশকে আর ফ্যাসিস্টের জায়গায় ফিরে যেতে হবে না। বর্তমান রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধাও এই বাণী উচ্চারণ করেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন আমরা দল মত ঊর্ধ্বে আমরা সেই ফ্যাসিস্ট যদি ফিরে আসতে চাই আমরা রুখে দেব, এবং আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, ন্যায় ন্যায্য সমতার বাংলাদেশ। আপনি একজন নাগরিক হিসাবে আগামীর কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? ইউনূস সাহেব বর্তমান রাষ্ট্রপতি সাহেব গণতন্ত্রের জন্য যে অঙ্গীকার করেছেন, ন্যায় ন্যায্য সমতার বাংলাদেশ, সেই অঙ্গীকারকে সামনে রেখে আগামী দিনে আমাদের অঙ্গীকার কি হতে পারে? জনাব শহীদুল ইসলাম দুলদুল, বিষয়ে আপনার বক্তব্য অবস্থান করুন। আরো 2 থেকে 3 জন আসছেন, আপনি প্রথমে 4 থেকে 5 মিনিট বলুন, জনাব শহীদুল ইসলাম দুলদুল। ধন্যবাদ। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার এটার মধ্যে আমি ঢুকতে খুব একটা মানসিকভাবে অপ্রস্তুত। কিছুক্ষণ আগে আমি বুঝতে পারছি আমার মোবাইল হ্যাক হয়ে গেছে। যাই হোক, একটা প্রতারক চক্র আমাকে ফোন করে বিভিন্ন থানার পরিচয় দিয়ে আছে, পরিচয় দিয়ে এই আমার থেকে ইয়া নিয়ে এখন আমার যাদের সাথে লিঙ্ক আছে তাদেরকে ফোন করে করে আমার নামে টাকা ছাড়ছে। সবাই আমার ফোন করতে, আমি মোবাইল বন্ধ করে দিচ্ছি, বুঝি নাই। এখন ওই
মোটামুটি এই ধরনের একটা ইয়ার মধ্যে পড়ে গেছি। কে বা কারা করতেছে আল্লাহ জানে, এগুলোর জন্য আসলে সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট বিষয়ে কথা বলুন, ওটা সলভ হয়ে গেছে, বলেন। জি, এটা এটা এতো ইউটিউব ইউটিউব ফেসবুক টেলিকাস্ট যাবে, তো আমরা মূল বিষয়ে কথা বলি। দ্যাট ইজ ইউর পার্সোনাল মিটার, এটা মিডিয়াতে বলা যাবে না। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আর শুনতে পাচ্ছি, আমি আমি শুনতে পাচ্ছি স্পষ্ট, আপনি বলুন। যাক, আমি তারপরে আপনার কথার প্রেক্ষিতে একটু বলতেছি, সেটা হচ্ছে কি যে দেশের পরিস্থিতি আসলে খুবই লাজুক জনক আমি মনে করি। কারণ এই দীর্ঘ অনেক বছর যাবৎ বিভিন্ন সমস্যা, বিভিন্ন সফলতা এবং দুর্বলতা সব দেখার পরও মধ্যে দিয়ে আবার নির্বাচনও হলো। নির্বাচনে অনেকের অংশগ্রহণে আজকে একটা ভালো নির্বাচন, সংসদ, এই নির্বাচিত সংসদ এখানে পরিচালনা করতেছে, সরকার পরিচালনা করতেছে। সেখানে আমার কাছে কেমন জানি আজকের দিন পর্যন্ত কেমন জানি একটু হিমশিম হচ্ছে। কারণ দেশে এবং বিদেশের বিভিন্ন রাজনৈতিক বিগত সরকারের গত 2 বছর আগে বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করার পর যে ওনাদের মাননীয় প্রধান আগে সাবেক প্রধানমন্ত্রী এবং ওনার মন্ত্রী পরিষদের বিভিন্ন জন বাইরে চলে যাওয়ার পর বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে। এই সরকারের মধ্যে দিয়েও জি দুলদুল ভাই, আপনার ভিডিওটা ক্লিয়ার করে নেন দুলদুল ভাই। দুলদুল ভাই, আপনার ভিডিওটা ক্লিয়ার করে নেন। হ্যালো, হ্যালো দুলদুল ভাই, হ্যালো। হ্যাঁ দুলদুল ভাই, দুলদুল ভাই। জি হ্যালো দুলদুল ভাই, দুলদুল ভাই, দুলদুল ভাই। বলেন বলেন। আপনার বক্তৃতা কন্টিনিউ করেন, আপনি সুস্পষ্ট বিষয়, নির্ধারিত বিষয়ে কথা বলেন। যে ইউনূস সাহেব বর্তমান রাষ্ট্রপতি, আগামী দিনে গণতন্ত্র রক্ষা করতে চান বাংলাদেশকে। নতুন আপনি বসেন, বাংলাদেশকে নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতে দিবেন না। জি, আপনার বক্তব্য কন্টিনিউ করেন।
আপনার বক্তৃতা কন্টিনিউ করেন, কথা কথা কন্টিনিউ করেন। আমি কাজে আবার করি, কাজে আবার করে আচ্ছা, এখানে ডিস্টার্ব হইতেছে। আচ্ছা, ঠিক আছে, করেন। কাটতে হবে, কাটতে হবে। লাইনটা কাটেন না, আমি আবার করতেছি। হ্যাঁ, সরি দুলদুল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, দুলদুল ভাই। হ্যালো, দুলদুল ভাই। আমি তো আপনাকে পাচ্ছি না স্ক্রিনে, কই আপনার নতুন করে যুক্ত হন। আপনি নতুন করে নতুন কেটে কেটে যুক্ত হন, কেটে যুক্ত হন, আপনাকে পাচ্ছি না আমি। হ্যালো, দুলদুল ভাই।
হ্যালো ভাই, বলেন। হ্যাঁ, পাঠাইছি তো, একবার না দুইবার। কি বন্ধুরা, প্রিয় প্রিয় বন্ধুরা, কালে কালে কালবেলা, কালে কালে দীর্ঘ বেলা, আমরা দীর্ঘ বেলার সময়ের সারথি। এই প্রিয় বাংলাদেশ মাতৃকা আজ স্বাধীনতার উত্তরোত্তর 55 বছর পেরিয়ে গেছে। এই 55 বছরে 13টা নির্বাচন হয়েছে, কিন্তু আমরা দেখেছি 13টা নির্বাচনের খুব বিশেষ করে 6 থেকে 7টা সরকার পূর্ণ মেয়াদে ক্ষমতা পার করতে পেরেছে। তারপর পাশাপাশি বেশিরভাগ সরকার এখানে ক্ষমতা মেয়াদ পূর্ণ করতে পারেন নাই। এবং বাংলাদেশ যতটা গণতন্ত্রের পথে হেঁটেছে, তার বাইরে গণতান্ত্রিক পথে হেঁটেছে বাংলাদেশ। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার যে সময়টা, এই সময় এবং কাল আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে সেই সময়কাল বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই 55 বছরের বাংলাদেশ 25 বছরে গণতন্ত্রের জায়গায় ছিল এবং গণতান্ত্রিক মেয়াদের জায়গা ছিল, গণতন্ত্রের মেয়াদ পার করতে পেরেছে। বাকি 30 বছর সময় অগণতান্ত্রিক পদে কখনো কখনো তিনি সংবিধানের দোহাই দিয়েছেন, সংবিধান ভাবেইনি, সাংবিধানিক ভাবে নির্বাচিত হয়েছেন। কিন্তু আবার বিশেষ করে জনগণের যে, বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের একটা দেশ, সেই দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান, এই অবস্থানের জায়গা থেকে বাংলাদেশ যতটা না গণতান্ত্রিক পথে হেঁটেছে, তারপরে বিকল্প অগণতান্ত্রিক পথেই হেঁটেছে বাংলাদেশের সেই অবস্থানটা আমরা বেশি বেশি দেখেছি। এই বাস্তবতায় ছিল বাংলাদেশ। এই বাস্তবতার ভেতর থেকেই তোমাকে যা বলার তা কি বলেছে বাংলাদেশ। আমার বাংলাদেশের অনেক কথাই বলা হয় নাই। যে শিশুটি জন্ম হলো আজ রাতে, তার মুখে খবর পেলাম সে পেয়েছে এক ছাড়পত্র। এই সুকান্তের ভাষায়, এই বাংলাদেশ একটা কঠিন অসাম্যের একটি দেশ। ধনী শ্রেণী ধনী হয়েছে, গরিব গরিব থেকে গেছে। বাংলাদেশের 100 জনের মধ্যে 2 থেকে 3 জন মানুষ ধনীতে পরিণত হয়েছে। এবং এই বাস্তবতায় 97 জন মানুষের মধ্যে 80 জনের উপর মানুষ সংগ্রাম করে দিনাতিপাত করে যাচ্ছে। এবং বর্তমানে সময় তো আরো দুরূহ, সংকট থেকে আমরা সংকটে রেখেছি পা। কবির ভাষায়, বর্তমানে ট্রাম্পের যুদ্ধের উন্মাদনায়, যুদ্ধবাজ নেতানিয়াহু ট্রাম্প যুদ্ধের উন্মাদনায় পৃথিবী কাঁপছে। এবং এই বাস্তবতায় বাংলাদেশকে কে রুখবে? এই বাস্তবতায় বাংলা চলছে। বিশেষ করে আজকে দেখুন, বাংলাদেশ যেমন জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। এই জ্বালানি সংকটের কারণে বা নিত্য কমিউনিকেশন একটা ব্যাহত হচ্ছে। ওপেন করে আসছি ভাই, ওপেন করে আমি কথা বলতেছি ভাই।
এই বাস্তবতায় বাংলাদেশ চলছে। এই বিশেষ করে আজকে বাংলাদেশে দেখুন, এই গণতন্ত্রের নামে, গণতান্ত্রিক ব্যবস্থাপনার নামে যে যাই বলুক, যখনই যে যিনি ক্ষমতায় এসছেন, যে বা যিনি ক্ষমতায় এসছেন, তিনি ক্ষমতাকে জনগণের স্বার্থে ব্যবহার না করে, তিনি জনগণের স্বার্থে ব্যবহার না করে কেউ পরিবারতন্ত্রের জায়গায়, কেউ শেখ পরিবার, কেউ জিয়া পরিবার, বা এই দুই দ্বিদলীয় পরিবারের মধ্যে বাংলাদেশের ক্ষমতার আবর্তা ঘুরেছে। এবং সেখানে আমরা দেখেছি বাস্তবতায় পরিবার এবং গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য ওই পরিবার এবং গোষ্ঠীগত স্বার্থের প্রাধান্যর কারণে রাজনৈতিক ক্ষমতা এবং জনগণের দেওয়া ট্যাক্সের অর্থনৈতিক ক্ষমতার বেশিরভাগ আমরা দেখেছি ব্যবস্থাপনার নামে অব্যবস্থাপনার দিকেই তার অবস্থান ছিল। ব্যাংকগুলাতে ঋণ খেলাপির সংখ্যা বেড়েছে। বাংলাদেশে বর্তমান 1,60,000 কোটি টাকা ঋণ খেলাপি জায়গায় পড়ে আছে। এবং দেখা যাচ্ছে সেই লুটেরা সালমান এফ রহমান থেকে শুরু করে, লুটেরা বিশেষ করে এস আলম থেকে শুরু করে, এই লুটেরা ব্যাংকিং শ্রেণী, একটা ব্যাংক লুটেরা একটা শ্রেণী সৃষ্টি হয়েছে কাদের কারণে? ওই যে মাফিয়া, আওয়ামী মাফিয়া সহ যারা রাজনৈতিক দল গোষ্ঠী ছিলেন, সেই মাফিয়া দল বা গোষ্ঠীর কারণে। আমি বিশেষ করে বাংলাদেশের এই যে বাংলাদেশের এই অল্প শিক্ষায় শিক্ষিত আমরা জাতপাতের দেশ, অল্প শিক্ষায় শিক্ষিত জাতপাতের দেশে আমরা রাজনৈতিক সচেতন নই, কারণ আমাদের শিক্ষার এত দৈন্যতা। আমরা 3 ক্লাস 5 ক্লাস 7 ক্লাস লেখাপড়া করি, তারপর আমরা পঠনগত আমাদের অভ্যাস নাই, আমরা অনুশীলন করি না, পঠন নাই, অনুশীলন নাই। এবং পাশাপাশি আমাদের নৈতিকতার অবস্থানটা একেবারে জিরো জিরো সামথিং। আমরা প্রত্যেকে বেড়ে ওঠি নৈতিকতা, অনৈতিক পরিবেশ, বাস্তব পারিবারিক পরিবেশ বলেন আর প্রাতিষ্ঠানিক পরিবেশ বলেন, এই অনৈতিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের যেহেতু অবস্থান থাকে, এই অনৈতিক পরিবেশ এর অবস্থানের জায়গা থেকে আমরা বিশেষ করে হিমশিম খাই। ভাই জন্য কেউ ঢুকতে পারে না, সবাই অবজেকশন দিচ্ছে ভাই, কি দিলেন এটা, মানে ঢুকতে পারি না, আইডি টাইডি তাই। আবার লিঙ্কটা ঠিক করে পাঠান তো ভাই। হ্যালো, হ্যালো ভাই। আচ্ছা, আমি আপনাদের সামনে আসছি। আমি 24 ডিজিটাল নিউজের সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আমাদের আয়োজন, আমরা নিয়মিত আয়োজন করে চলেছি। তাই তোমাকে যা বলার তা কি বলেছো বাংলাদেশ, এই এই বাস্তবতায় আমরা আছি। আজকে বাংলাদেশ স্বাধীনতার 55 পরেও আমরা বা কাগজ দেখতে পাই, কাগজের ভাগ কিন্তু বাস্তবে চিৎকারটা খুব ক্ষীণ। এবং বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ দিই, কিন্তু আমরা চিতাবাঘের আওয়াজটা আমরা শুনতে পাই। কারণ যারা ক্ষমতায় যান, তারা ক্ষমতায় যাওয়ার পরে নিতান্ত তার পরিবারগত জায়গা থেকে, গোষ্ঠীগত জায়গা থেকে রাজনীতি করেন, পরিবারতন্ত্রের জায়গা থেকে, পরিবারের বিশেষ করে দেখেন
আচ্ছা, আওয়ামী পরিবার যারা পালিয়ে গেছেন, সেই পরিবারের শেখ সেলিম থেকে শুরু করে শেখ মারুফ থেকে শুরু করে আপনার শেখের গোষ্ঠীরা যারা ছিলেন, তারা কে কিভাবে আলিশান প্রাসাদ করেছেন, আলিশান লাইফ লিড করেছেন। এই যে পরিবারতন্ত্রের জায়গা থেকে এক পরিবার থেকে আরেক পরিবার, এই পরিবারতন্ত্রের জায়গা থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আনতে হবে। বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক শাসনের জায়গায় নিতে হবে। সে যা শাসন হবে জনগণের শাসন, জনগণের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে এবং আধুনিক কম্পিটিশন যুগে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সেই ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যারা যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা, নৈতিকতা, দেশপ্রেমের মধ্য দিয়ে নিজেকে তৈরি করতে পারবেন, সেই ধরনের ব্যক্তির অবস্থান আমরা বাংলাদেশে দেখতে চাই এবং রাজনৈতিক দল ব্যবস্থাপনা সেদিকে বাংলাদেশে যেতে হবে। আর কতকাল এই পথ হারাবে বাংলাদেশ? আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান, সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইউনূস সাহেব বলছেন জুলাই জাদুঘরে যে যে আমরা এখানে এসে নতুন করে শপথ নেব আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্য। আমরা সেই গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি নির্মাণ করবার জন্য সেখানে ন্যায় থাকবে, ন্যায্যতা থাকবে, সমতার বাংলাদেশ। ন্যায় মানে মানে যে আমরা ন্যায় মানে কি এটা দেখতে পাই? ন্যায্য মানে শ্রমিক কাজ করবেন, শ্রমিক বেতন পাবেন না, শ্রমিকদের লোভের টাকা দিয়ে মালিক গুলশানে বাড়ি করবেন, বিদেশ পাস করবেন, আর শ্রমিক অভুক্ত থেকে সেই পুষ্টিহীন শরীর নিয়ে তারা কারখানায় ডিউটি করবে। আপনার কারখানায় সেই আপনার বিশেষ করে সুতার কারখানায় হোক, আর গেঞ্জির কারখানা হোক, আর সেই আপনার প্যান্টের কারখানা হোক, যেখানে হোক, তারা পুষ্টিহীন শরীর নিয়ে কারখানার চাকা সচল করবে, উৎপাদনের চাকা বৃদ্ধি করবে। মালিকরা সেই টাকা দেশে বিদেশে সেই প্রোডাক্ট বিক্রি করে তিনি সরকার লাভের 80% মুনাফা নিয়ে দেশে বিদেশে সেই টাকা পাস করবেন, গুলশানে বাড়ি করবেন, বিদেশে আলিশান লাইফ লিড করবেন। এই বাংলাদেশ আমরা চাই না। এই অন্যায়, দুর্বিনীত, অপশাসনের বাংলাদেশ আমরা চাই না। এবং আমরা সুশাসনের বাংলাদেশ চাই, যে সুশাসনের মধ্য দিয়ে সর্বোচ্চ আদালত হবে, নীরব বিচারের বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা নাগরিক জেলা জজ কোর্ট থেকে শুরু করে সর্বোচ্চ আদালতে ন্যায় ন্যায্যতার ভিত্তিতে সুবিচার পাবেন। কারখানা শ্রমিক তার ন্যায্যতার ভিত্তিতে শ্রমের মূল্য পাবে এবং মুনাফের টাকা একচিটিয়া যেন মালিক সেখানে বাড়িতে নিয়ে ভোগ না করে। এবং টোকাইদের বাংলাদেশ আমরা দেখতে চাই না। টোকাই কিশোর গ্যাং যারা আজকে রাস্তায় আমাদের মা বোনরা বেরোতে পারে না, টোকাই কিশোর গ্যাংরা রাস্তা অবরুদ্ধ করে। বাংলাদেশে এমন আইন করা দরকার, টোকাই টাকাইদের বাংলাদেশকে নির্মূল করতে হবে, সিসকে সন্ত্রাসীদের বাংলাদেশকে নির্মূল করতে হবে। সন্ত্রাসী বলে বাংলাদেশ থাকবে না। ওই আইন আপনারা করুন, মসনদে যারা আছেন, পাওয়ারে যারা আছেন, এমন আইন করবেন যে আইনের ভিত্তিতে বাংলাদেশ কাঁপবে। কোন কিশোর গ্যাংয়ের বাংলাদেশ জন্য আবার পথ না হারাই। কিশোর গ্যাংয়ের পরে কবলে পড়ে একটা মেয়ে তার গ্রামের পরিবেশ থেকে আমরা যখন দেখতে পাই সে স্কুলে যায়, ওই টোকাইরা, ওই কিশোর গ্যাং যে যারা ওই আমার বোনদের স্কুলে ফেরার পথ রুদ্ধ করে, ওই টোকাইদেরকে রুদ্ধ করতে প্রধান হাত পা ভেঙে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে। তুই লেখাপড়া শিখবি, লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবি, তোর বাংলাদেশে স্থান নাই, তোর স্থান জঙ্গলে। হ্যাঁ, এই টোকাইদের টোকাই কিশোর গ্যাং, এদের শাস্তি করার জন্য আপনার আইন করতে হবে, আইনের রাষ্ট্র প্রয়োগ করতে হবে, পাশাপাশি সামাজিক আন্দোলন করতে হবে। এবং ওই পিতামাতাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনার ছেলে বা আপনার মেয়ে যদি বখাটে হয়ে যায়, ছেলে, আপনার ওই বখাটে ছেলেকে আপনি শাসন করবেন, নইলে জঙ্গলে নির্বাসনে দিয়ে জঙ্গলে রাখবেন, কিন্তু সমাজকে কোনোভাবেই দূষিত করা যাবে না। এবং বাংলাদেশ কিশোর গ্যাংয়ের বাংলাদেশ, সন্ত্রাসী কিশোর গ্যাং, ছিনতাইকারী কিশোর গ্যাং, ঠ্যাকবাজি কিশোর গ্যাং এর বাংলাদেশ হতে পারে না। এবং ওদেরকে যারা স্থান দেই, স্থানীয় ইউনিয়ন পর্যায়ে বলুন, শহরের কাউন্সিল পর্যায়ে বলুন, যেসব নেতারা স্থান দেই, ওই নেতাদেরকে সামাজিকভাবে চিহ্নিত করতে হবে, ওদেরকে ওই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তোমরা নেতারা আর তোলাবাজি, এই বাংলাদেশের চাঁদাবাজি, তোমরা দখলদারিত্ব করে টাকা পয়সা বানাতে পারবে না। তোমরা রাজনীতি সঠিকভাবে হাঁটতে হবে, নৈতিকতার জায়গায় আসতে হবে। তোমরা স্থানীয় ভাবেই কোনো টোকাই, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি স্থান দিতে পারবে না এই বাংলাদেশে। তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। নেতারা নৈতিকতা বোধে বোধে বধিষ্ঠ হতে হবে, দেশপ্রেমে বধিষ্ঠ হতে হবে। তাই এই রাজনীতির দলের মধ্যে আত্মশুদ্ধির প্রয়োজন। এই রাজনীতির দলের মধ্যে যোগ্যতা, দেশপ্রেম যাদের আছে তাদের মূল্যায়ন করে ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে যারা যোগ্য, যাদের নৈতিকতা বোধ ভালো, দেশপ্রেমিক,
সেই সব নেতাদেরকে রাজনীতির জায়গায় পদ পদবি দিয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে এটা মূল্যায়ন করতে হবে। এই বাংলাদেশ আর কতটা অনৈতিক অবস্থানে থাকবে, এই বাংলাদেশ আর কতটা বঞ্চিত, নির্যাতিত, শোষিতের বাংলাদেশ থাকবে, আমরা বঞ্চিত, শোষিত, নির্যাতিতের বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এত ব্যাপক বৈষম্যের বাংলাদেশ দেখতে চাই না। আমরা এত লুটেরার বাংলাদেশ দেখতে চাই না। আমরা বাংলাদেশ চাই যে বাংলাদেশে নাগরিক অধিকারের জায়গা থেকে, মৌলিক অধিকারের জায়গা থেকে মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশ বাংলাদেশ মানুষ মানুষ থাকবে। সে আপন ভাবেই মত প্রকাশ করতে পারবে এবং তার মত প্রকাশের স্বাধীনতায় যেমন থাকবে সে, এবং বিশেষ করে বৈষম্যহীন শিক্ষা থাকতে হবে। আপনার উন্নত দেশের মতো প্রতিটা নাগরিকের শিক্ষার অধিকার থাকবে। ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত রাষ্ট্র দায়িত্ব নেবে তার শিক্ষার দায়িত্ব, এবং প্রত্যেকটা নাগরিকের ওয়েস্টার্ন দেশের মতো তার ঘরের কাছে স্বাস্থ্য সেবা থাকবে। সে যেমন ওয়েস্টার্ন ওয়ার্ডে যেমন তার একটা হেলথ কার্ড দিয়ে সে কোনো পে না করে সে স্বাস্থ্য সেবা পেতে পারে। বাংলাদেশ ওই জায়গায় যেতে পারে না, পারে, কিন্তু তার জন্য বাংলাদেশের ভালো রাজনীতির দরকার, সুশাসনের দরকার। রাজনীতি যদি ভালো না হয়, দেশপ্রেমের নেতৃত্ব, এর দেশপ্রেমের নেতৃত্বের মধ্য দিয়ে সেই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যত যোগ্য, দেশপ্রেমিক, নৈতিকতা বোধ সম্পন্ন নেতাদের সামষ্টিক কার্যক্রমের মধ্য দিয়ে, যে সামষ্টিক কার্যক্রম একটা দলের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত নৈতিকতাবোধ সম্পন্ন, দেশপ্রেমিক, মানবপ্রেমিক এবং দুর্নীতিহীন ব্যক্তিত্বের সমন্বিত প্রয়াসের মধ্য দিয়ে তার রাজনৈতিক কর্মকার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম এবং অপরাপর কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের অবস্থান থাকবে। সেই বাংলাদেশ আমরা কখন পাবো আর কখন যেতে পারবো না। কারোর ঘরে নুন আনতে পান্তা ফোড়াই, কি কিছু ডাল ভাত খেতে পারে, আর কেউ দুর্নীতি করে ব্যাংকের টাকা লুটপাট করে মার্সিডিজ গাড়ি চালাবেন, কারি কারি টাকা দেশে বিদেশে পাস করবেন, এবং কেউ রাজনীতির ব্যানারে এসে টেন্ডারবাজি করে, তোলাবাজি করে, জনগণকে জিম্মি করে, স্থানীয় পর্যায়ের মাস্তান দিয়ে ট্রাক স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, টেন্ডারবাজি দখল করে, রাজনীতির প্রভাব খাটিয়ে এই অনৈতিক ভাবে, অন্যায় ভাবে তিনি কোটি কোটি, শত কোটি, হাজার কোটি টাকা মালিক হবেন। গুলশানে বাড়ি করবেন, বাড়িধারায় বাড়ি করবেন, সিঙ্গাপুরে টাকা পাস করবেন, দুবাইতে টাকা পাস করবেন। এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। এই বাংলাদেশ আমাদের কাম্য নয়। স্বাধীনতার স্পিরিট ছিল ক্ষুধাহীন বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, শ্রেণী বৈষম্যহীন বাংলাদেশ। আজকে বাংলাদেশে কেন মানুষ নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, এবং কবি নজরুল ভাষায় যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী খড়গ কৃপা ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। নজরুল বলেছেন এই উৎপীড়িতের কান্নার কথা। যখন এক গ্রামের একটি মেয়ে স্কুলে যায়, তার চলার পথ রুদ্ধ করে দেয় কিশোর গ্যাং নামে সন্ত্রাসী, ওই ওই টোকাই, ওই এদেরকে সমাজ থেকে বয়কট করুন, সমষ্টিগতভাবে এদেরকে ধরুন এবং এদেরকে বিচারের আওয়াজ দিন। বিচার বিভাগ না করে, পুলিশ যদি পার্সিয়ালিটি করে, তাহলে এদেরকে ওই পরিবারের পিতামাতাদেরকে সমাজে কোণঠাসা করুন যে আপনার ছেলে বখাটে, আপনার ছেলে বিশেষ করে অপার মেয়েদের স্বাভাবিক চলার পথকে রুদ্ধ করছে, শিক্ষা জীবনকে বিপর্যস্ত করছে। এই জায়গাতে আমাদের কঠিন ভাবে দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে। এবং পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিক্ষিত যারা দেশপ্রেমী নাগরিক আছেন, আপনার আমার সকলের এই দেশ, আমরা যদি রাজনীতির মঞ্চ প্রতি অবস্থান না নিই এবং সমাজের নেতৃত্ব যান ঝুঁকি না নিই শিক্ষিত শ্রেণী মানুষেরা, তাহলে ওই বখাটে, ওই তোলাবাজ, ওই চাঁদাবাজ, ওই দখলদার, ওই নৈতিকতাহীন মেম্বার, চেয়ারম্যান, নেতারা এই জায়গাগুলো দখল করবে। ওয়ার্ড ইউনিয়ন রাজনীতি দখল করবে, পৌরসভা রাজনীতি দখল করবে, উপজেলা রাজনীতি দখল করবে এবং সিটি কর্পোরেশন রাজনীতি দখল করবে। আমরা যদি শিক্ষিত জনগোষ্ঠী রাজনীতির মঞ্চ ছেড়ে দিই, তাহলে এই নৈতিকতাহীন, দেশপ্রেমিকহীন এবং চাঁদাবাজি, তোলাবাজি এবং দুর্নীতিবাজ শ্রেণীর কাছেই কিন্তু রাজনীতি ঘুরপাক খাবে। সেই জায়গা থেকে স্থানীয় পর্যায়ে যারা লেখাপড়া শিখছেন, ব্যবসা করুন কিন্তু রাজনীতির সঙ্গে থাকুন, আর সামাজিক কার্যক্রম করেন, রাজনীতির সঙ্গে থাকেন, রাজনীতির জায়গাতে নিজের অবস্থান নিন, নেতৃত্ব নিন এবং সাংগঠনিক জায়গা থেকে নিজের কর্মক্ষমতা, যোগ্য ক্ষমতা বাড়ান। পাশাপাশি সমাজে যে সেবামূলক কাজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার সংস্কৃতির জায়গা,
স্বাস্থ্যসেবা সহ সামাজিক যত পরিসর আছে সেই পরিসরে আপনারা অবস্থান নিন। আপনাদের সামষ্টিক দলগতভাবে এই ভালো মানুষের অবস্থান নিন, নৈতিকতা সম্পূর্ণ মানুষের অবস্থান নিন। পাশাপাশি আমরা যারা মিডিয়াতে আছি, মিডিয়া সকল যারা আছেন দেশপ্রেমিক, যারা নৈতিকতা বোধে বধিষ্ঠ এবং যারা দেশের জন্য কন্ট্রিবিউট থেকে মিডিয়াতে দায় এবং দায়িত্ব পালন করতে পারেন, সেই মানুষদের প্রতিও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদেরকে সেই সত্যের দাওয়াত দিচ্ছি, সত্যের কথা উচ্চারণ করছি। সত্য যে বড় কঠিন, এই কঠিনকে সহজ করে নিয়ে বলবার কাজটা কিন্তু আরো কঠিন। তাই আমাদের সকলের যারা সত্যাচিত, সত্য বোধে বধিষ্ঠ, আমরা সত্যকে ধারণ করি, এই দেশপ্রেমকে ধারণ করি, মনুষ্যত্ব বোধকে ধারণ করি। এই দেশ আমার আপনার সকলের। আগামী দিনের এই কবির ভাষায়, আগামী দিনের এই দেশকে আমি শিশুর জন্য বাসযোগ্য করে যাব, এ হোক আমার প্রার্থনা। আগামী দিনের জেনারেশনকে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত দেশপ্রেমিক, কারিগরি শিক্ষায় শিক্ষিত দেশপ্রেমিক, আমরা মিডিয়া ব্যক্তিত্ব তৈরি করব, আমরা সমাজসেবক তৈরি করব, রাজনীতিবিদ তৈরি করব, এবং আগামী দিনের জেনারেশন সমাজের জন্য সঠিক নেতৃত্ব দিবে, রাষ্ট্রের সুশাসনের জন্য ভূমিকা রাখবে, বিচারালয়ে সঠিক বিচারের জন্য ভূমিকা রাখবে। আগামী দিনের বাংলাদেশের জন্য ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শ্রেণী বৈষম্যহীন নাগরিকের বাংলাদেশ হয়, এবং কৃষকের অধিকার, কৃষক যেন তার ন্যায্য প্রোডাক্টের ন্যায্য মূল্য পায়, এবং রাষ্ট্র যেন তাকে সেই কৃষককে সর্বত্র সহায়তা করে, শ্রমিক যেন শ্রমের মূল্য পায়। এবং বিগত গণতান্ত্রিক আন্দোলনে দেখুন, আজকে বর্তমান যিনি রাষ্ট্রপতি